690 নিউজ কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে আজকে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো গার্মেন্টসের ভবিষ্যৎ এবং শুল্কের চাপ নিয়ে। প্রথমে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের অর্থনীতির যে প্রাণকেন্দ্র তাকে বলা হয় গার্মেন্টস খাতকে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি করেছে প্রায় 39 মিলিয়ন মার্কিন ডলার, ধরে রেখেছে বিশ্বের দ্বিতীয় স্থান। তবে বাজার অংশ কিছুটা নেমে এসেছে 6.9%। ইউরোপে প্রবৃদ্ধি প্রায় 50%, যুক্তরাষ্ট্রে 17%, কিন্তু মার্কিন 50% শুল্ক প্রস্তাব পরে তা ইউরোপে প্রবৃদ্ধি প্রায় 20% নেমে এলো। ব্যবসায়ী ও শ্রমিক উভয়ের মধ্যে যে উদ্বেগ সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। এই সংকটে প্রশ্ন উঠেছে যে অর্ডার কমে গেলে বিকল্প বাজার কোথায়, সরকারের কূটনীতি ও শিল্প উদ্যোক্তাদের যে কৌশল সেটা কতটা কার্যকর। এসব নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, এবং একই সাথে তিনি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি এর প্রেসিডেন্ট হিসেবেও আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুল্কের একটা চিত্র আমি প্রথমে আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম। আপনার কাছে যদি একেবারেই শুরুতে জানতে চাই যে আমেরিকার 20 এবং 15 সর্বমোট 35% শুল্ক আরোপের পর বাংলাদেশে যে গার্মেন্টস খাত সেটা কতটা প্রতিযোগিতামূলক থাকতে পারবে বলে আপনার মনে হয়? বিষয়টাকে আমি যদি এভাবে এক্সপ্লেন করি যে আমাদের প্রতিযোগী যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তাদের অবস্থান কি, তো আপনি প্রথম আসি আমি যদি ভিয়েতনামের 20% আছে, আর আগের ওদের 8.5 থেকে 15 আগের 8.5 থেকে 16, তো তার মানে ওটা। আর এদিকে ভারতেরও কিন্তু আগের আছে 8.5 থেকে 15, আর নতুন করে ভারতের উপর আসছে 50%, 2 দফায়। ফলে ভারত আর যদি এটাও কিন্তু এখনো নিশ্চিত না, কারণ ট্রাম্প শেষ পর্যন্ত ওই 50কে নামে 15 করে ফেলবে না কোথায় রাখবে এটাও কিন্তু ঠিক নেই। হয়তো 50ও থাকতে পারে, বাইডেনের নামে 15-10 কোথাও নিয়ে যেতে পারে। তো ধরে নিই যদি আমরা ভারতের এখন এই মুহূর্তে 50 আছে, আমাদের 20 আছে, ভিয়েতনামের 20 আছে, তাহলে এই তিনটে দেশের মধ্যে যেহেতু ওরা এই দুইটাই আমাদের নিয়ারেস্ট প্রতিযোগী, তো আমরা বেটার পজিশনে আছি। কেন বেটার পজিশনে আছি? যে প্রথমত হলো আমরা যদি ভিয়েতনামকে ধরি, ভিয়েতনামের 20-এর তো হয়েছে, কিন্তু তাদের আবার একটা সমস্যা হলো যদি ওদের র মেটেরিয়ালসের ম্যাক্সিমাম যোগান হচ্ছে চায়না থেকে। তো চায়নার র মেটেরিয়াল যদি হয় তাহলে তাদের কিন্তু আবার সেখানে 40% ডিউটি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেইখানে একটা সংকটে থাকবে। আবার ভারতের উপর 50%। বাইরেরা ইতিমধ্যে আপনারা দেখেছেন নিউজে যে ভারতের যারা বাইরেরা ওখানে অর্ডারগুলি অলরেডি স্থগিত করে ফেলেছে। তো ফলে যাবে কোথায়? আবার চায়নার উপর একটা বড়, এখনও ফিক্সড হয় নাই, চায়নার উপরও একটা বড় ধরনের ট্যারিফ জারি হবে। তাহলে আর চায়না এমনিতেই তাদের মানে উৎপাদন, পোশাক উৎপাদনটা আস্তে আস্তে সরে যাচ্ছে, কারণ তাদের দেশীয়ভাবে শ্রমিকের যে মজুরি যে পর্যায়ে বেড়েছে সেটা কোনোভাবে আর পোশাক শিল্পে তারা সার্ভাইভ করতে পারছে না। ফলে তারা ওই শ্রমিকগুলি হাইটেক ইন্ডাস্ট্রি, নানা রকমের ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, ফলে পোশাক শিল্পে থাকছে না, তাদেরও রপ্তানিটা কমে যাবে। তো চায়নার যদি রপ্তানি কমে যায় তাহলে যেই বাজারটা তৈরি হবে সেইটা কে নিবে? বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম, এরপরে লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, এগুলি, পাকিস্তান, এগুলি এরপরের কাতারে। তো আলটিমেটলি বাংলাদেশে মানে আমি যদি কাছাকাছি বলি, বাংলাদেশের সাথে ইন্ডিয়া আর ভিয়েতনাম, তো দুইটাই আমাদের চেয়ে একটু খারাপ পজিশনে আছে। তাহলে বাংলাদেশের সুযোগটাই এখানে সবচেয়ে বেশি। তাহলে এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে যারা নেগোসিয়েট করলেন, বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে যে টিম, তারা এখানে খুব, আমি মনে করি সাকসেসফুলি এই জায়গাটাকে ওনারা করেছেন। এই জন্য অবশ্যই তাদেরকে আমরা বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, রপ্তানি খাতের পক্ষ থেকে, বিকেএমই এবং ইএবির পক্ষ থেকে, বিজিএমইর পক্ষ থেকে আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে ওনারা খুব সফলভাবে এটাকে নেগোশিয়েট করেছেন। ইন এডিশন কিন্তু ওখানে আরেকটা কাজ আছে, আরেকটা মানে জায়গা আমাদের সুযোগ আছে, সেগুলো ইউএসের র মেটেরিয়ালস যদি কোনো একটা পণ্যে মিনিমাম 20% অ্যান্ড অ্যাবাভ হয়, তাহলে এই যে বাড়তি যে 20%-এর যে ইয়েটা জারি হলো ট্যারিফটা, এটা ওখানে
ইমপ্লিমেন্ট হবে না। আচ্ছা। তো আমরা ইউএস কটন দ্বারা তৈরি পণ্য যদি রপ্তানি করি, আমরা কিন্তু ইউএস কটনের মেজর ইউজার বাংলাদেশ। আচ্ছা। তো সেই ক্ষেত্রে সেইখানে যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে হ্যাঁ তোমার দেশের র মেটেরিয়ালস আমার এই পণ্যের মধ্যে 20+ আছে, তাহলে ওই 20% সেখানে ইম্পোজ হবে না। এটাও কিন্তু আমাদের জন্য সুযোগ। আচ্ছা, বিকল্প বাজারের কথা আমরা শুরুতেই বলছিলাম এবং সেই সাথে বলছিলাম যে সরকারি কূটনীতি এবং শিল্প উদ্যোক্তাদের কৌশল আসলে এক্ষেত্রে কতটা কাজে আসবে বলে আপনার মনে হয়? বিকল্প বাজারের ব্যাপারে দীর্ঘদিন যাবত আমরা বলে আসছি। আপনি যদি দেখেন যে রাশিয়ার একটা কিন্তু বিশাল বাজার এবং তাদের বাইং ক্যাপাসিটিও ইউরোপের চেয়ে অনেক অনেক বেটার। আবার পাশাপাশি এইদিকে সাউথ আফ্রিকা আছে, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলি আছে, সেইগুলির মধ্যেও কিন্তু আমাদের একটা বাজার আছে। আর রিসেন্টলি যদি আমি বলি যে এশিয়ান মার্কেটটাই আমাদের জন্য পরবর্তী সময়ের জন্য সবচেয়ে বড় বাজার হবে, বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া এবং চায়না। তো এই চায়নাও কিন্তু আমাদের জন্য একটা এক্সপোর্ট ডেস্টিনেশন হবে বড় ধরনের, কারণ চায়নার নিজস্ব কনজাম্পশন আছে 320 বিলিয়ন। আচ্ছা। তো এই 320 বিলিয়ন চায়না যখন উৎপাদন থেকে সরে যাবে, তাহলে তাদের ডোমেস্টিক মার্কেটে এই রপ্তানির পরিমাণটা তখন বাড়ার সুযোগ আছে। তো সেই জায়গাটাও কিন্তু আমরা মনে করি ইন ফিউচার বড় করা যাবে। তাহলে আমাদের যে এখন আমেরিকা এবং ইউর উপর যে ডিপেন্ডেন্সিটা, সেটা কিন্তু অনেকটা কমে আসবে। আচ্ছা, বিশ্ববাজারে পাচারের মতো কম দামি প্রতিযোগীরা যেমন আছে, যে আমরা বলতে পারি ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইথিওপিয়ার নাম, তাদের সাথে পাল্লা দিতে আসলে আমাদের বর্তমান প্রস্তুতিটা কেমন? না, কম্বোডিয়া বা ইথিওপিয়া এটা মানে কোনো আমাদের এই কোনো প্রতিযোগী না। ভিয়েতনাম আমাদের প্রতিযোগী। আচ্ছা। তো ভিয়েতনামের সার্টেন একটা ক্যাপাসিটি পর্যন্ত তারা কিন্তু আছে এবং যাবে। আর তারা মেইনলি কিন্তু মানে হাই ইন প্রোডাক্টগুলি করে, যে একটু বেটার মানে ভ্যালুর, হাই ভ্যালুর যে প্রোডাক্ট, এটা একটু বেশি করে তারা। আমরা যেমন লোয়ার ইন্ডের প্রোডাক্টটা বেশি করি, ওরা কিন্তু লোয়ার ইন্ডের প্রোডাক্ট করে বাট কম। আচ্ছা। তো সেই ক্ষেত্রে চায়না থেকে যে অর্ডারগুলি শিফট হবে, ইভেন চায়নার অনেক ম্যানুফ্যাকচারার কিন্তু তাদের ইন্ডাস্ট্রিকে রিলোকেট করার জন্য দেশ খুঁজছে কোথায় যাবে। বাংলাদেশেও তারা আসার জন্য চিন্তা ভাবনা করছে। তো চায়নার অর্ডার যেগুলি লোয়ার ইন্ডের প্রোডাক্টগুলি মেইনলি শিফট হয়ে যাবে বিভিন্ন দিকে। তো শিফট হয়ে গেলে পরে তাহলে সেটা বাংলাদেশ কিন্তু সেই জায়গায় অন্যতম বড় একটা জায়গা যেখানে এটা শিফট হয়ে আসতে পারে। আচ্ছা। তো আমরা আসলে সেটার জন্য কতটুকু প্রস্তুত, কারণ আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে সংকট, এই সংকট এটা কোনো খুব বেশি সংকট নাই মুহূর্তে আমরা মনে করি। বাট আমরা দেশীয় পর্যায়ে কিন্তু অনেক রকমের সংকট আমাদেরকে ফেস করতে হয় প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যদি বলেন আমাদের 3-4টা সংকট আমাদের আছে। অবশ্যই আমরা এই চ্যালেঞ্জগুলো নিয়ে আরো কথা বলবো আপনার সব সাথে। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টে দর্শক একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা কথা বলছিলাম গার্মেন্টসের ভবিষ্যৎ বনাম শুল্কের চাপ নিয়ে। আমাদের সঙ্গে অতিথি আছেন বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। স্যার, বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আমরা শুল্ক নিয়ে নানা কথা বলছিলাম। এখন যদি আপনাকে কাছে জানতে চাই যে এই মুহূর্তে কোন খাতগুলো আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বলে মনে হচ্ছে? আমাদের রপ্তানি খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে ব্যাংকিং নানা রকমের সমস্যা কিন্তু চলছে। এবং আপনি যদি দেখেন প্রতিনিয়ত বেশ কিছু ফ্যাক্টরি নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংক তাদের এলসি দিচ্ছে না, ব্যাক টু ব্যাক করছে না, যে কোনো সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। হঠাৎ দেখা গেল যে ভালো একটা ফ্যাক্টরি চলতেছে, কালকে সকালবেলা দেখা গেল ব্যাংক তার সব বন্ধ করে দিচ্ছে। কি ঘটনা? আপনার ওভারডিউ আছে, আপনার পেমেন্ট আসে নাই, আপনার ব্যাক টু এর ওভারডিউ আছে, আপনার লিমিট শেষ হয়ে গেছে। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, সিআইবিটা একটু দেখা যাচ্ছে, খারাপ দেখাচ্ছে। মানে এরকম নানা ইস্যু প্রতিনিয়ত মানে হচ্ছে। তো এতে গিয়ে কি হচ্ছে, আলটিমেটলি ভালো ফ্যাক্টরিগুলিও
এখন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ তাহলে ব্যাংকের সাথে আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এতদিনের নেগোসিয়েশনের পরে যদি ব্যাংক এরকম হুটহাট কোনো না, সিদ্ধান্ত ব্যাংক চায়, এখন ব্যাংক বলে যে এটা আমাদের কিছু করার নাই, বাংলাদেশ ব্যাংক এমন কিছু আইন কানুন নিয়ম কানুন বেঁধে দিয়েছে, এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। আচ্ছা, তাহলে বাংলাদেশ ব্যাংক তাহলে কি আইন কানুন বেঁধে দিল বা কি করছে? বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হচ্ছে যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের করতে হবে। তো আমি সবসময় বলি, হ্যাঁ, ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করবে। বেস্ট প্র্যাকটিসটা কারা করবে? উন্নত বিশ্বের ভালো ভালো ইন্ডাস্ট্রি যারা আছে তারা বেস্ট প্র্যাকটিস করছে। আচ্ছা, বাংলাদেশের বর্তমানে টোটাল ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি, এই বিগত দিনের সংকটে পড়ে যে পরিস্থিতি, আমি বলি যে টোটাল ইন্ডাস্ট্রি আছে আইসিইউতে। তো আইসিইউ থেকে আগে ট্রিটমেন্ট দিয়ে, প্রপার ট্রিটমেন্ট দিয়ে তা আইসিইউ থেকে বের করে সুস্থ স্বাভাবিক করেন। স্বাভাবিক করার পরে আমরা বেস্ট প্র্যাকটিসে যাব। কিন্তু এখন যদি হুট করে বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে, এটা সম্ভব না। এবং আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক ইডিএফটা বন্ধ করে দিয়েছে, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, যেটা $7 বিলিয়ন ছিল সেখানে, সেটা নাই। তারপরে আপনার 10,000 কোটি টাকার একটা ফান্ড ছিল, সেটা নাই 5% ইন্টারেস্টে। তারপরে আপনার ইনসেন্টিভগুলি, এলডিসি গ্রাজুয়েশন যেটা আমরা আত্মহত্যা করতে যাচ্ছি, সেইটার দোহাই দিয়া সকল প্রকার ইনসেন্টিভগুলি বন্ধ করে দেওয়া হইল। তো আছেটা কি? তাহলে আপনি এক্সপোর্টারদের যে সুযোগ সুবিধা কি দিচ্ছেন? পক্ষান্তর আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারও তো এলডিসি বহুত আগে গ্রাজুয়েট হয়ে রয়েছে, কিন্তু তারা নানা রকমের প্যাকেজ ফ্যাসিলিটি দিয়ে, ইনসেন্টিভ দিয়া তারা কিন্তু তাদের রপ্তানিকারকদেরকে নানাভাবে ইনসেন্টিভাইজ করছে, আবার ইনভেস্টর সেখানে আমন্ত্রণ জানাচ্ছে। আপনি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যদি দেখেন, গত 1 বছরে কন্টিনিউয়াস কিন্তু আমাদের ঋণ খেলাপির পরিমাণ কিন্তু বেড়ে গেছে অনেক। এবং আমি মনে করি এই ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাওয়ার মানে মূল কারণটা একটা তো আছে, ব্যাংক খাতে লুটপাট যেটা হয়েছে সেটা তো আছেই, বাট এরপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নানা পলিসি। আচ্ছা, এই পলিসিটাই আমি মনে করি ব্যাংক নিয়ে আমরা আপনার কাছ থেকে জানছিলাম। এবার পাশাপাশি আপনার গ্যাস সংকট আপনি জানেন। তৃতীয়ত বলবো এনবিআর এর নানা রকমের সমস্যা। মানে এটা বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমসের কর্মকর্তারা বা ট্যাক্স অফিসের কর্মকর্তারা, ভ্যাটের কর্মকর্তারা স্বেচ্ছাচারিতা করে, মানে অনিয়মটাও সেখানে অনেক কিছু করে, ফলে আমদানি রপ্তানি সেখানে বাধাগ্রস্ত হচ্ছে। এরকম স্পেসিফিক আমার কাছে অনেক উদাহরণ আছে যে কিভাবে অন্যায়ভাবে, অনৈতিকভাবে বা স্বেচ্ছাচারিতা করে যে আমদানিকে রপ্তানিকে বাধাগ্রস্ত করা হয়েছে, এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, আমরা ব্যাংকের অবস্থা সম্পর্কে আপনার কাছে জানছিলাম। এখন যদি আমরা শিল্প প্রতিষ্ঠানের দিকে আসি, আমাদের অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানে কিন্তু পরিবেশ বান্ধব, এবং সেক্ষেত্রে যদি পরিবেশ বান্ধব এবং উচ্চমানের পণ্যের রূপান্তর করে কি আমরা এই যে সংকটগুলো আছে সেগুলো মোকাবেলা করতে পারবো? পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি করলে এই সংকট মোকাবেলা হবে না, কারণ এই সংকটটা তো সরকারের কাছে। আচ্ছা, সরকার যদি এখানে এগিয়ে না আসে যথা সময় মতো, দেখা গেল আসলো 1 বছর পরে গিয়া আসলো, তাইলে কিন্তু ততক্ষণে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এবং যাচ্ছে। এখন প্রতিনিয়ত, আজকেও আমার কাছে 2টা ফ্যাক্টরির একজন বিকেমি অফিসে এসে বসেছিল অনেকক্ষণ, আমার সাথে কথা বলে গেল, তার ফ্যাক্টরি 9 মাস যাবত তার সকল কার্যক্রম বন্ধ। এরকম প্রতিনিয়ত কেউ না কেউ আসছে, তার ব্যাংকিং সমস্যা, তার সকল কার্যক্রম বন্ধ, ব্যাংক তার এলসি দিচ্ছে না, ব্যাংক টাকা দিচ্ছে না, নানা সংকট। তো এইভাবে যদি চলতে থাকে, আবার ওইদিকে গ্যাস সংকটের কারণে আমি উৎপাদন করতে পারছি না। তো এইভাবে চলতে থাকলে আমাদের পক্ষে এই নতুন যে অবারিত সুযোগ ইউএস ট্যারিফের কারণে, আমি যেটা প্রথম পর্বে বিশ্লেষণ করলাম, এই সুযোগ আমাদের নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের সরকারের কাছে কেমন সহযোগিতা চাওয়ার ইচ্ছা আছে? আমরা যদি গত 1 বছরে সরকারের কিন্তু সাফল্য আছে অনেক। আমি যেটা বলছিলাম, মূল্যস্ফীতি কন্ট্রোলে চলে আসছে, ডলার সংকটটা কমেছে, তারপরে রিজার্ভ বাড়ছে, ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ছে, এগুলো অনেক সাফল্য। এবং ব্যাংকিং খাতে যে অরাজকতা ছিল, বিশৃঙ্খলা ছিল, এটা অনেকটা শৃঙ্খলা ফিরে আসছে। এটা সরকারের বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, ওনারা এটাকে কন্ট্রোলে এনেছেন। কিন্তু সবচেয়ে বড় সেটব্যাক, ড্রব্যাক যেটা আমাদের জন্য, দেশের জন্য, এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে সরকার এই গত 1 বছরে এই ইন্ডাস্ট্রি
সাথে বা এই স্টেক হোল্ডারদের সাথে বসার আলোচনার প্রয়োজন মনে করেন নাই, অনুভব করেন নাই। আচ্ছা। এটা হচ্ছে একটা বড় সেটব্যাক আমাদের জন্য। তো যার কারণে যে এত সংকট এত কিছু যে হচ্ছে এগুলি নিয়ে কথা বলা বা সরকারকে নিয়ে বসে এগুলি সময়োপযোগী পলিসি অ্যাডপ্ট করা এটা কিন্তু হয় নাই, আচ্ছা। হয় নাই এবং হচ্ছে না। তো এই জায়গাটা আমার মনে হয় কাজ করার দরকার কাজ রয়েছে। করা দরকার। যদি সরকার এগিয়ে, সরকার অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে, আমরা 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 সরকারের সহযোগিতায় থাকতে চাই, কিন্তু চ্যালেঞ্জ অনেক অনেক বড় বড় চ্যালেঞ্জ এর চেয়ে মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রির যে চ্যালেঞ্জগুলি পাশাপাশি যদি এগুলিকে না দেখেন তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়লে অর্থনীতি কিন্তু পঙ্গুত্ব বরণ করবে। অবশ্যই। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি বলি আমরা বেশ কয়েকটি কিন্তু বিনিয়োগ সম্মেলন দেখেছি। এই বিনিয়োগ সম্মেলনগুলো থেকে আমাদের আসলে প্রাপ্তি কতটুকু হয়েছে এখন পর্যন্ত, এবং বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখার জন্য উদ্যোক্তারা এখন পর্যন্ত কোনো কৌশল নিচ্ছেন কিনা? আমি বলবো যে বিনিয়োগ সম্মেলনটা যেটা ইনভেস্টমেন্ট সামিট করলেন সরকার, বিশেষ করে বিডা এবং মাননীয় প্রধান উপদেষ্টা, অত্যন্ত সাকসেসফুল এটা আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে। খুব সুন্দর, অনেক পার্টিসিপেশন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা থেকে রেজাল্ট কিন্তু আমরা পাইনি, আশানুরূপভাবে হয় না। আশানুরূপ না। এটা মানে তেমন কোনো আমার সাথে বিকিমিতে ওই সময় অনেক চাইনিজ ইনভেস্টর কিন্তু আসছে, এসে আমার সাথে কথা বলেছে, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি এবং আমরা আশ্বস্ত করেছি বিকিমির পক্ষ থেকে যত রকমের সহযোগিতা লাগে আমরা সব করব। কিন্তু তারপরও আলটিমেটলি তেমন খুব একটা ইনভেস্টর আসেনি। কারণ হচ্ছে যে এই যে দেশীয় যে সংকটগুলি বর্তমানে আছে, এই সংকট মনে করেন আমরা বললাম না, কিন্তু এখানে তো কিছু আরো তার দেশের আরো কিছু ইনভেস্টর আছে অলরেডি, তাদের কাছ থেকে তো গিয়ে জানবে যে ভাই তোমরা কেমন আছো। তো আমরা তো ভালো নাই, আমরা যারা আগের ইনভেস্টর আমরা তো ভালো নাই, নানা রকমের সংকটের মধ্যে আমরা আছি। যখন এই কথাগুলি তাদের দেশের লোকের কাছ থেকে শুনবে তখন অটোমেটিক তারা পিছিয়ে যাবে, তাই হয়েছে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা আশা করব যে পরবর্তীতে এই ভবিষ্যতে গুলো আমরা আশা করছি যে সংকটগুলো কাটিয়ে ওঠা যাক। বলবো যেখানে যেটা বলবো খুব জরুরি, যেটা বিডাকে দায়িত্ব নিতে হবে যে তার একটা বিদেশি ইনভেস্টরের যত রকমের লাইসেন্স প্রয়োজন ওই বিডার এক টেবিল থেকে একটা ডিপার্টমেন্ট তাদের সমস্ত লাইসেন্স করে দিবে, তাহলে মানে এই জায়গাটা আমার মনে হয় আরো সহজ হবে, তাইলেই উৎসাহিত হবে তারা। অবশ্যই আমরাও আশা করছি নীতি নির্ধারক যারা আছেন 22টা দপ্তর ধরেইতে হয়, তাহলে ওই ফরেনাররা এত হেসেল নিয়ে ইনভেস্ট করতে অবশ্যই নীতি নির্ধারক যারা আছেন তারা নিশ্চয়ই এই দিকে খেয়াল রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম গার্মেন্টসের ভবিষ্যৎ বনাম শুল্কের চাপ নিয়ে। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন, কাজী এন্ড কাজী পেয়ের সঙ্গে থাকবেন।